আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে। যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে এবং যেই দলটা আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা 24 ঘন্টা আগে প্রেডিক্ট করেছিলাম এবং যতটুকু খোঁজ খবর পেয়েছিলাম যে এই দলটাই হয়তো সিলেকশন প্যানেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জমা দিতে যাচ্ছেন, এবং সেই দলটা আমি যে দলের কথা বলেছি সেই 15 সদস্যের দল 100% মিলে গেছে। লিটন কুমার দাসের থাকা না থাকা নিয়ে যে আলোচনা ছিল সেই আলোচনাকে এক পাশে রেখে আলোচনা করতে চাই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের দলে আমার ফেভারিট দুজন ক্রিকেটারকে নিয়ে। যেই দুজন ক্রিকেটারকে রাখা যেত, যেই দুজন ক্রিকেটারের একজনও সেই দলে নেই, যেই দুজন ক্রিকেটারকে রাখা যেত, এই আলোচনা যখন করছি ঠিক তখন অনেকে ভ্রু কুচকাচ্ছেন যে আসলে কোথায় তারা পারফরমেন্স করেছে, কার জায়গায় তাদের খেলানো হবে, সেটারও সমাধান আমি আমার এই ডিসকাশনে দিতে চাই। আমার প্রথম ফেভারিট ক্রিকেটার যিনি, তিনি হচ্ছেন সাব্বির রহমান রুম্মান। মানে আপনারা বলতে পারেন যে বিপিএল এ খেলেছে, 2টা ম্যাচে রান করেছে, এমন কি করে ফেলেছে যে জাতীয় দলে, তাও চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি ইভেন্টে তাকে সুযোগ দিতে হবে? খুব ভ্যালিড কোয়েশ্চেন। আপনারা কি একটা ব্যাপার একটু রিকল করতে পারেন? এখন থেকে 6 বছর আগে বাংলাদেশ যখন 2019 বিশ্বকাপে খেললো, সেই 19 বিশ্বকাপে সাব্বিরকে দলে ঢুকানোর জন্য গো ধরেছিলেন তখনকার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। শেষ পর্যন্ত সবকিছু মাশরাফির এগেনস্টে ছিল, বাট মাশরাফি অনমনীয় ছিলেন একটা ব্যাপারে, হি নিডস সাব্বির ইন দ্য টিম। সাব্বির খেলেছিলেন এবং সেখানে খেলতে গিয়ে তিনি 2টা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন, যার একটাতে আবার আমরা বলতে পারি খুব ভালো স্কোর করেছিলেন। সাব্বির রহমান রুম্মান সবশেষ যে 3টা ওয়ানডে খেলেছেন, তার থার্ড ওয়ানডে যেটা, সেটাতে তার রান হচ্ছে 60। সাব্বিরের ওয়ানডেতে স্ট্রাইক রেট 90+, এবং সাব্বিরের সবচেয়ে পজিটিভ দিক যেটা, মানে কেন আমি আসলে সাব্বিরকে নিতে বলছি, সামটাইমস না আপনাকে একটু জুয়া খেলতে হয়, একটু গেমলিং করতে হয়। যেই ধরনের ফরম্যাটে বাংলাদেশ দল বা যে ধরনের ফরম্যাটে সিলেকশন প্যানেল যায়, সেটার বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স যদি চিন্তা করা যায় যে আমি আউট অফ দ্য বক্স গিয়ে আমি একটা প্যাকেজ নিয়ে যেতে চাই, এটা আমি ধরেই নিলাম আমার লস্ট প্রজেক্ট। কিন্তু যদি ক্লিক করে যায় তাহলে ধরো তক্তা মারো প্যারে। আমার কাছে মনে হয় যে সাব্বির কুড বি এ গুড প্রজেক্ট। দারুণ ছন্দে রয়েছেন এবং অনেকটা আউট অফ এভরিহোয়ার। লাস্ট বিপিএল এ খেলার সুযোগ পান নাই, এনসিএল এ তাকে দলে নেওয়া হয় না, আমার কাছে ইন্টারভিউতে সেই কথাগুলো তিনি বলেছেন। চায়ের আড্ডায় গেলে দল পাওয়া যায়, সেই ব্যাপারগুলো ডিসক্লোজ করেছেন। এবং শেষ পর্যন্ত এবারের বিপিএল এই আলোচনাটা আমি যখন করছি, সবশেষ 2 ম্যাচের একটায় রান করেছেন তিনি, আপনারা সবাই জানেন, 33 বলে 82, যেখানটায় তার স্ট্রাইক রেট হচ্ছে 248, মানে 250-এর কাছাকাছি। অপর ম্যাচে রান করেছেন 10 বলে 23, 230 স্ট্রাইক রেটে রান করেছেন। 2 ম্যাচ মিলে খেলেছেন 33 + 10 43 বল, রান করেছেন 105, ছক্কা মেরেছেন 9 + 3 12টা। এরকম ফর্মে থাকা, সুইট হিটিং এর একটা দারুণ ধারাবাহিকতায় থাকা একজন ক্রিকেটারকে আমরা কি সেই বাজি হিসেবে নিতে পারতাম কিনা? আমার কাছে মনে হয় এখানটা একটা কারেজিয়াস ডিসিশন মেক করার সুযোগ ছিল, সেটা টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল কেউ করেনি। আরেকজন আমার ফেভারিট ক্রিকেটার রয়েছে, আমি বলবো যে আসলে এদের অন্তত যে কাউকেই যদি দলে ঢুকানো যেত, কোন জায়গাটায় ঢুকানোর সুযোগ ছিল সেই আলোচনাটা আমি করবো। মানে ইলজিক্যালি আমি কোনো আলোচনা করছি না যে জায়গাটা কোথায়। তিনি হচ্ছে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানকে অনেক সমালোচনা করতে পারেন, ওয়ানডেতে তার একটু স্ট্যাটটা দেখেন। ওয়ানডেতে সোহান খুব কম ম্যাচেসে সুযোগ পেয়েছেন। মজার ব্যাপার কি জানেন, ওয়ানডেতে সোহানের স্ট্রাইক রেট 95-এর কাছাকাছি, এবং তার এভারেজ মানে পার ম্যাচে রান করার গড় যেটা, তাকে আউট করতে পারে না। ফিনিশিং রোলটাতে তিনি এতটা সফল থাকেন, 82.5 82.5 এভারেজে ওয়ানডেতে রান করার পরও, জায়গা সিমেন্ট করার পরও নুরুল হাসান সোহান অজ্ঞাত কারণে, অন্য একটা ফরম্যাটে খারাপ করার কারণে শেষ পর্যন্ত দল থেকে রুল আউট হয়ে গেছে। এবারের বিপিএল এ ইনিংস পেয়েছেন 2টা ব্যাট করার, একটাতে করেছেন 24 বলে 41, রংপুর ধুকছিল। সিলেটের বিপক্ষে সেই ম্যাচে সোহানের 41 রান, সোহানের 4টা 4 2টা 6, শেষ পর্যন্ত রংপুরকে জেতাতে বড় ভূমিকা পালন করে। বাদ দিলাম ওই ম্যাচ, সিলেটে বোলিং অ্যাটাক খারাপ, নার্ভের খেলায় তুলনামূলকভাবে রংপুরে গিয়ে সব মানলাম। কিন্তু যেই ম্যাচে তিনি 1 ওভারে কাইল মায়ার্সের ওই ওভারটায়, যে বোলারই হোক না কেন, হু এভার দ্য বোলার ইজ, যখন আপনার জয়ের জন্য লাস্ট 6 বলে 26 রান লাগবে, ক্যাপ্টেন ব্যাটিং এ আর কোনো ভরসা কারো উপর রাখার মতো কেউ নেই, 6-4-4 6-4-6, 3টা 6 3টা 4 মুখস্থ হয়ে গেছে ভাই। শেষ 6 বলে 30 রান তুললেন, উইনিং শটে 6 মারলেন, খেলেছেন 7 বল, করেছেন 32 রান, কোনো বল ডট খেলেন নাই। 2টা ইনিংসে খেলার সুযোগ পেয়েছেন রংপুরের হয়ে, 41 একটায়
আর একটা অপরাজিত 32-7 বলে, এবং ওই 32 রান এবারের বিপিএলে আমার কাছে মনে হয় সেরা নক। যেই ক্রিকেটার ছন্দে রয়েছেন তাকে আপনি আরো একটা কারণে দলভুক্ত করতে পারেন। ইউ আর থিঙ্কিং অ্যাবাউট আ বেটার উইকেট কিপার ব্যাটার, রাইট? সোহান কি সেই জায়গায় একটা অপশন হতে পারতো কিনা? লিটন কুমার দাসকে নিয়ে আলোচনা হচ্ছে, এনামুল হক বিজয়কে নিয়ে আলোচনা হচ্ছে, কেন জানেন? রাইট হ্যান্ডার ব্যাটার, এ কারণে। এবং ওই রাইট হ্যান্ডার ব্যাটার একই সাথে কিপিংটাও করতে পারেন। সো সোহানকে নিয়ে আলোচনা হওয়াটা কি অমূলক? ফর্মে রয়েছেন, বেস্ট কিপার অফ বাংলাদেশ, এবং যেভাবে খেলছেন একটা ইনিংস এভাবে খেলতে পারলেই তো অনেক কিছু হয়ে যেতে পারতো। সাব্বির এবং সোহানকে আপনারা কোথায় নিবেন, অথবা দুজনের একজনকে পিক করলে আমরা কোথায় নিব? দিস ইজ দ্য ডিসকাশন মানে রাইট নাও। এবং ওই ডিসকাশনটা করতে গিয়ে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় প্রশ্ন জায়গাটা কোথায়। বাংলাদেশ দলের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন জায়গা কোথার থেকে বড়, বাংলাদেশ দলের প্রথম 4 জন ব্যাটসম্যান, যেটা একটা অমূলক আলোচনা, সবাই বাহাতি। প্রথমত 11-এর প্রথম 4 জন ব্যাটসম্যান কিন্তু বাহাতি না। 11-এ কেন প্রথম 4 জন ব্যাটসম্যান বাহাতি না? 2 জন ওপেনার, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার বাহাতি মানলাম, নাম্বার 3 শান্ত বাহাতি মানলাম, নাম্বার 4-এ যিনি খেলবেন তিনি কি পারভেজ হোসেন ইমন? পারভেজ হোসেন ইমন তো ব্যাকআপ ওপেনার ভাই, 3 ওপেনারে খেলবে 2 জন, তার মানে 2 জন বাহাতি ওখানটায়। 3 নম্বরে শান্ত বাহাতি, 4 নম্বরে তুমি ডানাতি। আপনি ওই যে একটা এক্সট্রা ওপেনার নিয়ে যাচ্ছেন, ওই স্লটটায় আমার কাছে মনে হয় ওপেনার না নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একজন ফিনিশারকে নিতে পারতো, যিনি মিডল অর্ডারও ব্যাট করতে পারেন, কারো আউট অফ ফর্ম হয়ে গেলে ওই জায়গাটায় রিপ্লেস করতে পারেন। এটা আমার কাছে মনে হয় বেস্ট অপশন হতো। সেই জায়গাটায় সোহানও হতে পারতেন, সেই জায়গায় সাব্বিরও হতে পারতেন, ইনফর্ম 2 জন ক্রিকেটার রাইট নাও যারা পারফর্ম করছেন তাদের যে কেউ হতে পারতেন। এবং এই অপশনটা যদি হতো তাহলে আমার ব্যাকআপ ওপেনার কে হতো, সেই প্রশ্নটা যখন যারা তুলবেন এটার উত্তর রয়েছে। বাংলাদেশ তো খেলতে যাচ্ছে ইনিশিয়ালি 3টা ম্যাচ, সেখানটায় সবচেয়ে ভালো বিকল্প ওপেনার, মেকশিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজ আমার রয়েছে। সো বাহাতি নিয়ে যে আলোচনা, ওই আলোচনাও থাকতো না। মিরাজকে ইন কেস অফ ইমার্জেন্সি আপনি মেকশিফট ওপেনার বানাতেন, মিরাজ এক্সট্রা ওপেনার হিসেবেও কাজ করতে পারতো যদি আপনার দরকার পড়তো, এবং ওই গ্যাপটাতে ফিনিশিং এ বা মিডল অর্ডারে আমরা সোহান অথবা সাব্বিরকে খেলাতে পারতাম। সামটাইমস whenever you are making a national team like a event for a event, যে ইভেন্টটা হচ্ছে গ্লোবাল ইভেন্ট, এরকম কিছু ডিসিশনস মেক করা আমার কাছে মনে হয় দরকার। এই বাজি, এই জুয়াগুলো না যখন ক্লিক করে যায়, ইউ হ্যাভ নো আইডিয়া এটা কিভাবে ক্লিক করে। সাব্বির কিংবা সোহান হয়তো ন্যাশনাল টিমে আশপাশে নেই, হয়তো সেরকম বিশাল আহামরি পারফরমেন্স করে দেখান নাই, কিন্তু দ্য কনফিডেন্স রাইট নাও দে হ্যাভ। এবং আর মাত্র 1 মাস পরেই যে টুর্নামেন্টটায় তারা খেলার সুযোগ পেতে পারতেন, সেখানটায় তারা কতটা দারুণ ব্যাটিং করতে পারতেন, সুযোগ পেলে সেই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ দল আমার কাছে মনে হয় গড়ার ক্ষেত্রে সিলেকশন প্যানেল তারা তাদের মুন্সিয়ানা পরিচয় দিয়েছে, আমি খুব বড় প্রশ্ন তুলবো না, বাট সোহান বা সাব্বির থাকলে ইট কুড বি মোর এক্সাইটিং টিম। আবারও বলছি, সাব্বির সবশেষ তার খেলায় ভিডিওটা যখন করছি 43 বলে করেছেন 105 রান, এক ম্যাচে স্ট্রাইক রেট 248 প্লাস, অপর ম্যাচে স্ট্রাইক রেট 230, ছক্কা মেরেছেন 12টা। সোহান এক ম্যাচে করেছেন 41-23 বলে, অপর ম্যাচে করেছেন 7 বলে 32, এবং শেষ 6 বলে দলের জন্য জয়ের জন্য দরকার ছিল 26 রান, 6 বলে 30 রান নিয়ে বিপিএল ক্রিকেট ইতিহাসে সেরা ফিনিশিং করেছেন তিনি। ব্যাড লাক ফর দেম। এবং আমাকে যদি গালি আলাজ করতে চান সেটাও করতে পারেন, নো প্রবলেম। আবারও বলছি, রিস্ক নেওয়া যেত, একটা বাজি খেলাই যেত, মাশরাফি যেটা খেলেছিলেন 2019 বিশ্বকাপে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।